আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বিশরাহলি সাদরি ওয়াইসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা গতদিন আলোচনা করছিলাম হচ্ছে অস্ত্র আইন 1878। আজকে আমরা ইনশাল্লাহ শুরু করব হচ্ছে সাক্ষ্য আইন 1872। সাক্ষ্য আইন 1872 শুরু করার আগে সাক্ষ্য আইনের আমাদের কিছু বিষয় আছে যেগুলো আমাদের আগে হালকা পাতলা জেনে নেওয়া লাগবে। এখন এগুলা জানতে গেলে সাক্ষ্য আইনের যে বিষয়গুলো আছে, সাক্ষ্য আইন 1872 আর হচ্ছে অস্ত্র আইন হচ্ছে 1878। সাক্ষ্য আইন হচ্ছে 1872 আর অস্ত্র আইন হচ্ছে 1878। এটা একটু মনে রাখবেন, কারণ কি এই যে সাক্ষ্য আইন আর অস্ত্র আইনে অনেকের মধ্যেই পেঁচ লাগে। সাক্ষ্য আইন হচ্ছে 1872 সালের 1 নম্বর আইন। এটা সর্বশেষ সংশোধন হয়েছে 2022 সালে। এর মোট ধারা হচ্ছে 167টা। মোট ধারা হচ্ছে 167টা আর অধ্যায় হচ্ছে 11টা। অধ্যায় তো 11টাই নাকি নাকি আরো কম বেশ আছে? এটা দনুল করিম। অধ্যায় 11টা। ঠিক আছে। তাহলে সাক্ষ্য আইনের উৎসটা কি? সাক্ষ্য আইনের উৎসটা হচ্ছে এটা ব্রিটিশ সাক্ষ্য আইন, এবং এই সাক্ষ্য আইনটা হচ্ছে পদ্ধতিগত আইন। এটা হচ্ছে ব্রিটিশ সাক্ষ্য আইন এবং এটা হচ্ছে পদ্ধতিগত আইন। এখন যদি না আপনাকে প্রশ্ন দেয় যে সাক্ষ্য আইন কোন ধরনের আইন, মূল আইন, পদ্ধতিগত আইন, তারপরে হচ্ছে সাবস্ট্যান্টিভ ল, তাহলে কোনটা দিবেন? এটা হইলো পদ্ধতিগত আইন। আমরা এর আগে যে আইনগুলোর মধ্যে পড়ে আসছি এগুলোর মধ্যে পদ্ধতিগত আইন কোনটা? এর আগে যে আইনগুলো পড়ছি এর মধ্যে পদ্ধতিগত আইন কোনটা? কথা বলবেন দেখি আপনাদের মনে আছে কিনা। ফৌজদারি কার্যবিধি আইন এটা হচ্ছে কি পদ্ধতিগত আইন। সাক্ষ্য আইন হচ্ছে পদ্ধতিগত আইন। দণ্ডবিধি আইন হচ্ছে মূল আইন বা সাবস্ট্যান্টিভ ল। এগুলো মনে রাখবেন। অস্ত্র আইন হচ্ছে, অস্ত্র আইন কি আইন? রেদওয়ানুল করিম। অস্ত্র আইন, এটা অস্ত্র আইন। তাহলে সাক্ষ্য আইন হচ্ছে 1872 সালের 1 নম্বর আইন সংশোধন 2022। তারা হচ্ছে 167টা, অধ্যায় হচ্ছে 11টি, এবং এটা 1 সেপ্টেম্বর 1872 সাল হতে কার্যকর। এখন আমরা মূল আইনে ঢুকতেছি, সাক্ষ্য আইনের 1 ধারা। এর হেডলাইন হচ্ছে শিরোনাম, কার্যকারিতার সীমা ও প্রবর্তন। এই আইন 1872 সালে সাক্ষ্য আইন হিসেবে অভিহিত হবে। এটি সমগ্র বাংলাদেশে কার্যক্রম হবে। তবে 1952 সালের সেনাবাহিনী আইন, 1953 সালের বিমান বাহিনী আইন, 1961 সালের নৌ শৃঙ্খল আইন বা নৌবাহিনী আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বোঝা গেল? 1 ধারা, এটা 3 ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এখন যদি আপনাকে প্রশ্ন দেয় যে সাক্ষ্য আইন সামরিক আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না, উত্তর কি দিবেন?
সাক্ষ্য আইন সামরিক আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা? উত্তর কি দিবেন? হবে না। মুখে কথা বলবেন। এখানে লেখলে কি হয়, আপনার লিখতে গেলে সময় নেই। মুখে কথা বললে তো আপনি হ্যাঁ না একটা বললেই বলতে পারতেছেন। মুখে কথা বলবেন সবাই, তাহলে এটা অন্যরাও বুঝতে সুবিধা হবে। তবে সাক্ষ্য আইনটা কোন কোন আইনের ক্ষেত্রে প্রযোজ্য? সাক্ষ্য আইনটা কোন কোন আইনের ক্ষেত্রে প্রযোজ্য? সাক্ষ্য আইন সব আইনের ক্ষেত্রে প্রযোজ্য, শুধু সেনা, নৌ, বিমান বাহিনী আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তারপর হচ্ছে 3 ধারা সংজ্ঞাসমূহ। 3 ধারা সংজ্ঞাসমূহ বা ব্যাখ্যা। প্রথমেই বলা হচ্ছে আদালত। এখানে 1, 2, 3 নাই, 3 ধারার মধ্যেই সবগুলা সংজ্ঞার কথা বলা আছে। আদালত, আদালতটা কি? আদালত বলতে কোনো বস্তু বা স্থান নয়, বা কোনো বিল্ডিং নয়। আদালত হচ্ছে সকল জজ, ম্যাজিস্ট্রেট বা সাক্ষ্য গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকেই আদালত বলে। তবে সালিসি বিচার আদালতের অন্তর্ভুক্ত হবে না। আদালত কি বলেন, একজন বলেন, কারণ এগুলা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, তো ফাঁকি দেওয়ার সুযোগ নেই। আদালত কি? নুরুল ভাই বলেন। হ্যাঁ, রেদনুল করিম বড়। আদালত বলতে ওই যে জজ, ম্যাজিস্ট্রেট, সাক্ষ্য গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত সকল ব্যক্তিবর্গকে বোঝায় আর কি। আমরা আদালতের একটা সংজ্ঞা পড়ে আসলাম, কত দাঁড়ায়? আদালত আমরা ফেনাল কোর্টে পড়ে আসছি। কত দাঁড়ায়? 20 ধারা। আদালতের সংখ্যা পড়ে আসছে আমরা প্যানেল কোডের 20 ধারা। তবে সালিসি বিচার এই আদালতের অন্তর্ভুক্ত হবে না। যেমন মেম্বার চেয়ারম্যান যে সালিস বিচার করে, এইগুলা আদালত অন্তর্ভুক্ত হবে না। তারপর হচ্ছে বিষয়। বিষয় কি? বিষয় হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য কোনো কিছু বা কোনো অবস্থা, সম্পর্ক, মানসিক অবস্থাকেই বিষয় বলে। বিষয় হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য কোনো কিছু। ইন্দ্রিয় গ্রাহ্য, তো ইন্দ্রিয় গ্রাহ্য কি? যে কোনো নির্দিষ্ট বস্তু নির্ধারিত স্থানে রাখা আছে, এটা হচ্ছে একটা বিষয়। কোনো ব্যক্তি কোনো কিছু শুনছে, বলছে, মত পোষণ করছে, বা তার সুনাম আছে, এরকম প্রত্যেকটাই কি এক একটা বিষয়। তখন বিষয়টা হচ্ছে অবর্ণনীয়। যেমন আমি, আমি একজন বিষয়। ধরুন করিম, সে একটা বিষয়। চুরি একটা বিষয়। হত্যা একটা বিষয়। বই, সেও একটা বস্তু, কিন্তু এটা একটা নির্ধারিত স্থানে রাখা আছে, সেও একটা বিষয়। অর্থাৎ যেটারই কোনো অবস্থা, কোনো সম্পর্ক, মানসিক অবস্থা উপস্থাপন করে, সেটাই হচ্ছে কি বিষয়। তারপর হচ্ছে বিচার্য বিষয়। যে বিষয় বা ঘটনাকে কেন্দ্র করে আদালতে বিচার কার্য হয়, তাকেই বিচার্য বিষয় বলে। সংজ্ঞাগুলো খুব সহজভাবে মনে রাখবেন। যে বিষয় বা ঘটনাকে কেন্দ্র করে আদালতে বিচার কার্য হয়, তাকেই বিচার্য বিষয় বলে। এটার উদাহরণ কি দিবেন? যেমন ক খ কে দর্শন করছে, এখানে দর্শন হচ্ছে কি বিচার্য বিষয়। তাছাড়াও রেদওয়ানুল করিম নুরুল ইসলামকে আঘাত করছে, এটা একটা বিচার্য বিষয়। অথবা রেদওয়ানুল করিম নাসরিন সুলতানকে একটা উস্কানি দিছে, এটাও কি, উস্কানিটা হচ্ছে একটা বিচার্য বিষয়। অথবা নুরুল ইসলাম অন্য কোনো ব্যক্তিকে হত্যা করছে, এই হত্যাটাও কি একটা বিচার্য বিষয়। তাহলে যে বিষয় বা ঘটনাকে কেন্দ্র করে আদালতে বিচার কার্য হয়, তাকে বিচার্য বিষয় বলে। তারপর হলো প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয়কে প্রমাণের জন্য যে বিষয়টির প্রয়োজন, তাকেই প্রাসঙ্গিক বিষয় বলে।
বিচার্য বিষয়কে প্রমাণের জন্য যে বিষয়টি প্রয়োজন তাকেই প্রাসঙ্গিক বিষয় বলে। বিচার্য বিষয়কে প্রমাণ করার জন্য যে বিষয়টি আদালতে উপস্থাপন করা হয় তাই প্রাসঙ্গিক বিষয়। বুঝা গেছে? সামনে অ্যাডভান্স হয়ে গেলে পরে যদি না বুঝেন তাহলে কিন্তু আবার পিছনে ব্যাক দেওয়ার সুযোগ নাই। না বুঝলে বলবেন যে স্যার বুঝি নাই, তাহলে দ্রুত সেটা। আমি আমি প্রাসঙ্গিক বিষয়টা আমি এইভাবে পড়ছিলাম, ওই যে যে সকল ঘটনা মানে আদালতে সরাসরি বিচার্য না, কিন্তু যার সাহায্যে আদালতে একটি সঠিক সিদ্ধান্ত উপনীত হয় আর কি। বিচার্য বিষয় না প্রাসঙ্গিক বিষয়? হ্যাঁ, না, বিচার্যটা তো হচ্ছে যে প্রমাণের জন্য। না বুঝি নাই বিষয়টা। বিচার্যটা হচ্ছে যে কোনো মামলা প্রমাণের জন্য যে সকল ঘটনা আদালতে বিবেচ্য বিষয় হিসেবে গণ্য হয় আর কি। না, বিচার্য বিষয়টা কি? বিচার্য বিষয়টা কি অর্থাৎ আদালতে যেই বিষয়টা নিয়ে বিচার হচ্ছে, যেই অপরাধের বিচার হচ্ছে, সেই অপরাধটাই হচ্ছে কি বিচার্য বিষয়। এখন আদালতে কি অপরাধের বিচার হচ্ছে? ধর্ষণের বিচার হচ্ছে, কোনো ব্যক্তি হত্যার বিচার হচ্ছে, একজন ব্যক্তি অন্য ব্যক্তি আঘাত করছে সেই আঘাতের বিচার হচ্ছে, অথবা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে উস্কানি দিছে সেই উস্কানির বিচার হচ্ছে। এখন এই যে বিষয়টার উপর, ঘটনার উপরে বিচার হচ্ছে সেটাই হচ্ছে বিচার্য বিষয়। বুঝা গেছে? মানে স্যার সম্পর্কযুক্ত আর কি বিচার্য বিষয়ের সহিত। হুম। স্যার খুন হয়েছে, কি দিয়া খুন হয়েছে এটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। হ্যাঁ, খুন হচ্ছে বিচার্য বিষয়, আর কি দিয়া খুন হয়েছে এটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। প্রাসঙ্গিক বিষয়। মানে সে কি দিয়ে খুন করছে? লাঠি দিয়ে খুন করছে, চাকু দিয়ে খুন করছে, গুলি করে খুন করছে। এই যে গুলিটা করছে এটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। চাকু দিয়ে স্টেপিং করছে এটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। চাকু দিয়ে স্টেপিং করছে সেটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। লাঠি দিয়ে আঘাত করে তার মাথা ফাটাইছে সেটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। আর বিচার্য বিষয় হচ্ছে কি, তাকে খুন করছে, লাঠি দিয়ে আঘাত করছে, আঘাতটা হচ্ছে বিচার্য বিষয়। তারপর হচ্ছে দর্শন বিচার্য বিষয়, উস্কানি সে বিচার্য বিষয়, মারামারি হচ্ছে বিচার্য বিষয়। ক্লিয়ার? রেদওয়ানুল করিম? সঠিক। ঠিক আছে, সঠিক ক্লিয়ার হইলে বলবেন, তাহলে আমরা সামনে অ্যাডভান্স হবো। তাহলে প্রাসঙ্গিক বিষয়টা কি পেলাম? বিচার্য বিষয়কে প্রমাণ করার জন্য যে বিষয়টি প্রয়োজন বা যেটা আদালতে উপস্থাপন করা হয় সেটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। উদাহরণ দিবেন কি? যেমন লাঠি দিয়ে আঘাত করে মৃত্যু করাইছে, এখন লাঠিটা হচ্ছে কি প্রাসঙ্গিক বিষয়। এছাড়াও মনে হয় যে সে যে খুন করছে, খুনের সময় সে মানসিক বিকারগ্রস্ত ছিল, অথবা সে ইচ্ছা করছে, অথবা অনিচ্ছাকৃতভাবে সে ছুরি দিয়ে আঘাত করছে, চাকু দিয়ে আঘাত করছে, এগুলো কি প্রাসঙ্গিক। ছুরি দিয়ে আঘাত করা, চাকু দিয়ে আঘাত করা, অথবা সে পাগল ছিল, অথবা সে মাতাল ছিল, এগুলো কিন্তু প্রাসঙ্গিক বিষয়। যে আমি তখন যখন এই ব্যক্তিকে সে খুন করছে তখন সে মাতাল অবস্থায় ছিল, এটা কিন্তু প্রাসঙ্গিক বিষয়। তাহলে প্রাসঙ্গিক বিষয় এবং বিচার্য বিষয়টা কি বোঝা গেছে? তারপর স্যার বোঝা গেছে স্যার। তারপর হচ্ছে দলিল। দলিলটার আমরা তো আগে পড়িয়ে আইছিলাম। দলিলের সংজ্ঞা একজন বলেন তো দেখি। দলিলটা একজন বলেন, দলিলের সংজ্ঞা কি? রেদওয়ানুল করিম, দলিলের সংজ্ঞা বলো। দলিল হচ্ছে যে কোনো ওই যে অক্ষর আকৃতি চিহ্ন আর কি, কোনো কিছুর সাহায্যে যদি কোনো বস্তুর উপর লিখিত, অঙ্কিত, খোদাই, এগুলা হচ্ছে দলিল। মানে প্রমাণ, ব্যঙ্গচিত্র করে, কোনো তাহলে প্রমাণ। সেটাই হচ্ছে দলিল। এটা আমরা কত এটা জায়গায় 29 ধারায় আছে কোনো করে। হ্যাঁ,
ঠিক সাক্ষ্য আইনেও যদি দলিলের এরকম কোনো প্রশ্ন আছে তাহলে সাক্ষ্য আইনের 3 ধারা সেখানে ব্যবহার করবেন। সংজ্ঞাটা কি এটা লিখলে হবে? এইটাই সংজ্ঞা। আবার ওই যে সাক্ষ্য আইনেরটা, ওই যে সাক্ষ্য আইনের ধারা দিব আর কি, 3 ধারা। হ্যাঁ, সাক্ষ্য আইনের 3 ধারাও দিবেন আর দণ্ডবিধি আইনের 29 ধারাই দিবেন। মূলত দলিলের সংজ্ঞাটাই হচ্ছে এটা, যে কোনো কাগজ বস্তুর উপরে হস্তাক্ষর, ধাতু, খণ্ড দ্বারা মুদ্রিত অক্ষর, চিহ্ন, ব্যঙ্গচিত্র, এগুলোই হচ্ছে দলিল। এই সাক্ষ্য আইনের 3 ধারা এবং দণ্ডবিধি আইনের 29 ধারা। ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড। তাহলে আমরা প্রথমে পড়লাম হচ্ছে আদালত, তারপরে হলো বিষয়, তারপরে পড়লাম বিচার্য বিষয়, তারপরে পড়লাম প্রাসঙ্গিক বিষয়, তারপরে দলিল। এখন দলিলের পরে আমরা পড়বো হচ্ছে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড। ডিজিটাল রেকর্ড বলতে এমন রেকর্ড বা তথ্য উপাত্তকে বোঝায় যেগুলো তৈরি, সংরক্ষণ বা প্রেরণ করা হয় হার্ডওয়্যার, সফটওয়্যার, ইলেকট্রনিক ডিভাইস বা কোনো অপটিক্যাল বা ম্যাগনেটিক ডিভাইস বা 2018 সালের ডিজিটাল নিরাপত্তা আইনে যেগুলা উল্লেখ করা আছে সেগুলোকে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড বলে। এখন যদি আমরা 2018 সালের ডিজিটাল নিরাপত্তা আইনে যাই, তাহলে ডিজিটাল নিরাপত্তা আইনে কি বলা আছে? যেগুলা অডিও, ভিডিও, সিসিটিভি ফুটেজ, এগুলাই ডিজিটাল সাক্ষ্য হিসেবে গণ্য হবে, নাকি ইলেকট্রনিক রেকর্ড হিসেবে গণ্য হবে? তাহলে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড, ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড সংজ্ঞা। তাহলে ডিজিটাল রেকর্ড বলতে এমন কোনো রেকর্ড বা তথ্য উপাত্তকে বোঝায় যেগুলো তৈরি, সংরক্ষণ বা প্রেরণ করা হয় হার্ডওয়্যার, সফটওয়্যার, ইলেকট্রনিক ডিভাইস, কোন অপটিক্যাল বা ম্যাগনেটিক। অপটিক্যাল কি? আলোক রশ্মি। ম্যাগনেটিক হচ্ছে চুম্বক রশ্মি দ্বারা যেগুলা প্রেরণ করা হয়, সেগুলাই হচ্ছে কি ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড। উদাহরণ দিবেন হচ্ছে অডিও, ভিডিও, সিসিটিভি ফুটেজ, এগুলা। বুঝা গেছে? পরেরটা হচ্ছে ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর। এটাও একই সংজ্ঞা দেওয়া আছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 সালের 39 নম্বর আইনে সংজ্ঞায়িত ইলেকট্রনিক স্বাক্ষরে উল্লেখ করা আছে যে ইলেকট্রনিক ডিভাইসের সাথে সরাসরি যুক্ত নয়, নিয়ন্ত্রণ করতে পারে, শনাক্ত করতে পারে, তাহলে তাকে ডিজিটাল ইলেকট্রনিক স্বাক্ষর বলে। তথ্য প্রযুক্তি আইনের 2-1 দ্বারা ব্যবহার করবেন। তাহলে ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর কি? যে তথ্য প্রযুক্তি আইনে সংজ্ঞায়িত যেই স্বাক্ষরটা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সরাসরি যুক্ত বা নিয়ন্ত্রণ করতে পারে বা শনাক্ত করতে পারে, সেই সকল স্বাক্ষরকে ডিজিটাল বা ইলেকট্রনিক স্বাক্ষর বলে। এটার সাথে দিবেন হচ্ছে তথ্য প্রযুক্তি আইনের 2-1 দ্বারা, আর দিবেন সাক্ষ্য আইনের 3 দ্বারা যদি ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর আসে। তারপর হচ্ছে ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট। এখানে বলা আছে তথ্য প্রযুক্তি আইনের 36 ধারায় যে সার্টিফিকেট তথ্য প্রযুক্তি আইনের যে কর্তৃপক্ষ আছে, তথ্য প্রযুক্তি আইনের যে কর্তৃপক্ষ আছে, তারা যে সার্টিফিকেটটা দেয় সেটাই হচ্ছে ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট। ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট বা ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট অর্থাৎ তথ্য প্রযুক্তি আইনের 36 ধারায় যে সার্টিফিকেটটা দেয়, তাহলে নিম্নলিখিত শর্তে যদি এগুলা দেয় তাহলে সেটাই হচ্ছে কি ডিজিটাল সার্টিফিকেট বা ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট। এখন এখানে শর্তগুলা কি? নির্ধারিত ফরমে আবেদন করতে হবে, নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে, যে ব্যক্তি আবেদন করবে তাকে তালিকাভুক্ত হতে হবে এবং আবেদনের তথ্যগুলা সঠিক হতে হবে এবং নির্ধারিত ফি প্রদান করতে হবে। তাহলে যদি ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট পাইতে হয় তাহলে তাকে শর্ত পূরণ করতে হবে কয়টা? 5টা শর্ত পূরণ করতে হবে। এটা কি সাক্ষ্য আইনের 3 ধারার কথা নাকি তথ্য প্রযুক্তি আইনের 36 ধারার কথা?
তথ্য প্রযুক্তি আইনের তথ্য প্রযুক্তি আইনের 36 ধারার কথা হচ্ছে যে যদি কোনো আপনি ডিজিটাল সার্টিফিকেট নিতে হয় তাহলে আপনাকে 5টা শর্ত পূরণ করতে হবে। সেই শর্তগুলা কি? নির্ধারিত ফরমে আবেদন করবেন, নির্ধারিত পদ্ধতিতে আবেদন করবেন, নির্ধারিত ফরমে নির্ধারিত পদ্ধতিতে অর্থাৎ যথাযথ প্রসেস। যে ব্যক্তি আবেদন করবে অর্থাৎ আপনি যদি এই আবেদন করার যোগ্য হন, অর্থাৎ আপনি আপনার ব্যাংকে থেকে একটা ব্যাংক স্টেটমেন্ট নেবেন, এখন গিয়াজউদ্দিন আমি চাই তাহলে কি সেটা আমাকে দিবে? দিবে না। অর্থাৎ আপনি এই ব্যাংকের গ্রাহক হইতে হবে এবং আপনি যে আবেদন করবেন এই আবেদনের আপনার তথ্যগুলো সঠিক হইতে হবে এবং যে ফি দেওয়া দরকার সেই ফিটা আপনাকে পরিশোধ করতে হবে। তাহলেই আপনি ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট বা ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রাপ্ত হবেন। তাহলে আমরা প্রথম সংজ্ঞা পড়লাম আদালত, আদালতের পরে পড়লাম বিষয়। প্রথম সংজ্ঞা আদালত, আদালতের পরে বিষয়, বিষয়ের পরে বিচার্য বিষয়, বিচার্য বিষয়ের পরে প্রাসঙ্গিক বিষয়, প্রাসঙ্গিক বিষয়ের পরে দলিল, দলিলের পরে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড, তারপর হচ্ছে ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর, তারপর হচ্ছে ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট বা ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট। ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট নিতে হলে তাকে 5টা শর্ত পূরণ করতে হবে। সেই শর্তগুলো হইল নির্ধারিত ফরমে নির্ধারিত পদ্ধতিতে তিনি উক্ত তালিকাভুক্ত বা উক্ত স্থানের গ্রাহক হইতে হবে এবং আবেদনের তথ্যগুলো সঠিক হইতে হবে এবং নির্ধারিত ফি প্রদান করতে হবে। এখন আইলাম আমরা মূল সাক্ষ্য। সাক্ষ্য বলতে কি বুঝেন বা সাক্ষ্য কি? সাক্ষ্য বলতে আদালতে যে বিষয় বিচার চলমান এবং আদালতের প্রয়োজনে যে মৌখিক বিবৃতি গ্রহণ করে তাকে মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স বলে। বুঝছেন? এখানে সাক্ষ্যের মধ্যে কিন্তু বিশাল পেজ আছে। সাক্ষ্যটা কি? সাক্ষ্যটা হচ্ছে আদালতে যে বিচার বিষয় চলমান আছে, আদালতের প্রয়োজনে যে মৌখিক বিবৃতি গ্রহণ করে তাকে মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স বলে এবং আদালতে পরিদর্শনের জন্য যে দলিল উপস্থাপন করা হয় তাকে দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি এভিডেন্স বলে। এখন যদি আমরা এটা এক কথায় বলতে যাই তাহলে সাক্ষ্য বলতে আদালতে বিচারাধীন কোনো মামলার প্রয়োজনে যে মৌখিক বিবৃতি বা দলিল উপস্থাপন করা হয় তাকে সাক্ষ্য বলে। সাক্ষ্য কি বোঝা গেছে? বলেন, সাক্ষ্যটা একজনে বলেন। সাক্ষ্য এভাবে বলা যাবে না। ওই যে সাক্ষ্য বলতে কোনো প্রাসঙ্গিক বিষয় বা বিচার্য বিষয় প্রমাণের জন্য আদালতে উপস্থাপিত কোনো বিবৃতি বা দলিলকে বোঝায়। বলা যাবে মানে কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় প্রমাণের জন্য উপস্থাপিত আর কি, আদালত উপস্থাপিত কোনো বিবৃতি বা দলিলকে সাক্ষ্য বলে। কোনো বিচার্য বিষয়কে প্রমাণ করার জন্য, কোনো বিচার্য হুম। বিষয়কে প্রমাণ করার জন্য আদালতে যে বিবৃতি দেয় তাকে মৌখিক সাক্ষ্য বলে। আর যদি সেটা দালিলিক সাক্ষ্য প্রমাণ করে কোনো দলিল বা ডকুমেন্ট উপস্থাপন করে তাহলে দালিলিক সাক্ষ্য বলে। এখানে কিন্তু আপনার আলাদা আলাদা ভাবে বলতে হবে। যখন আপনি মৌখিক সাক্ষ্য বলবেন তখন আপনাকে আবার বলতে হবে 59-60 ধারার কথা, আর যখন আপনি ডকুমেন্টারি বলবেন তখন আপনি বলতে হবে 61, 62, 63 ধারার কথা। কারণ না, এই এগুলা সাক্ষ্য কয় প্রকার সাক্ষ্য হ্যাঁ কয় প্রকার আসলে তখন আমরা ওই সময় আলোচনা করবো নাকি, করবো হ্যাঁ, নাকি? সাক্ষ্য কয় প্রকারে আনতে গেলে কিন্তু সাক্ষ্যের মধ্যে কিন্তু এটা আনতে হবে। সাক্ষ্যের মধ্যে যদিও আপনি এটা জানতে হবে। 59, 60 এবং 61 আপনাকে বাধ্যতামূলক আনতে হবে, কারণ এখানে দলিলের বিষয় আছে, সেই ক্ষেত্রে আপনাকে 61 আনতে হবে। আর যেহেতু মৌখিক সাক্ষ্য আছে তাহলে 59, 60 দ্বারা আপনাকে আনতেই হবে এই সাক্ষ্য আইনের 3 ধারার সাথে। আবার দলিলটা আবার দুই প্রকার হয়ে যায়, প্রাথমিক আর হ্যাঁ, মাধ্যমিক না ওইটা আপনি যখন প্রকারে যাবেন, কিন্তু প্রকারে। আপনাকে যখন সাক্ষ্যটা বলবেন যে সাক্ষ্য বলতে কি বোঝায় তখন আপনাকে 59, 60 এবং 61 ধারার কথাটাও লিখতে হবে। যে সাক্ষ্য হচ্ছে কোনো বিচার্য বিষয় বা আদালতে চলমান কোনো মামলাকে প্রমাণ করার জন্য যে মৌখিক বিবৃতি বা দলিল উপস্থাপন করা হয় তাকে সাক্ষ্য বলে।
যখন মৌখিক সাক্ষ্য দেওয়া হবে তখন 59-60, আর দালিলিক সাক্ষ্য দেওয়া হলে 61 ধারা এটা ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে প্রমাণিত। আদালতে যে বিষয়টি অস্তিত্ব আছে বলে বিশ্বাস করে তখন তাকে প্রমাণিত বলে বিবেচিত হয়। আদালতে যে বিষয়টি অস্তিত্ব আছে, অর্থাৎ আমি হচ্ছে আদালতের ম্যাজিস্ট্রেট, তখন আপনি যখন একটা অভিযোগ নিয়ে আমার কাছে গেছেন তখন আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ এই ঘটনাটা সত্য, তখন সেটা কি হচ্ছে প্রমাণিত। অর্থাৎ আমি যখন এটাকে বিশ্বাস করছি যে হ্যাঁ এই ঘটনাটা সত্য, তখন সেটা কি প্রমাণিত। আর তখন আপনি যে বিষয়টা আদালতে নিয়ে আসছেন আমি মনে করছি যে না এটা কোনো বিশ্বাসযোগ্য না বা এটা ঘটনাটা মিথ্যা, তখন সেটা কি মিথ্যা প্রমাণিত। আদালত যেটাকে বিশ্বাস করছে গ্রহণ করছে সেটাই হচ্ছে প্রমাণিত। আদালত যেটাকে বিশ্বাস করে নাই, যে অপরাধ বা অস্তিত্ব তথ্য সমূহকে বিশ্বাস করে নাই, সেটা হচ্ছে কি মিথ্যা প্রমাণিত। আর অপ্রমাণিত কি, কোনো বিষয় যখন মিথ্যাও প্রমাণ হয় না সত্যও প্রমাণ হয় না তখন সেটা হইলো অপ্রমাণিত। মিথ্যাও প্রমাণ হয় না সত্যও প্রমাণ হয় না তখন সেটা হইলো অপ্রমাণিত। প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত, এই তিনটা কি বোঝা গেছে? প্রমাণিত হলো কি স্যার অস্তিত্ব আছে বলে আর কি প্রমাণ করতে হলে। এখন এই অস্তিত্বটা কার কাছে আছে? কোনো ব্যক্তির কাছে? আদালতে, আদালতের কাছে। এখন যদি আদালতের কাছে। আদালতের কি, আমরা এই সাক্ষ্য স্যার মিথ্যা প্রমাণিত আমার বলতে পারেন, স্যার? মিথ্যা প্রমাণিত যেটা, এটা হচ্ছে মনে হয় যে আপনি কি করলেন, আদালতে গিয়া রেদওয়ানুল করিমের নামে একটা অভিযোগ দিলেন। আদালতের কাছে আপনি গিয়ে রেদওয়ানুল করিমের কাছে একটা অভিযোগ আদালতে গেলেন যে রেদওয়ানুল করিমের কাছে একটা অভিযোগ দেওয়ার জন্য যে রেদওয়ানুল করিম আমাকে মারধর করছে। এখন আদালত আপনার হাব ভাব দেখে আদালত মনে করছে যে না এই ঘটনার আসলে কোনো অস্তিত্ব নাই, সে যেটা বলতেছে এটা মিথ্যা, এই জন্যই আপনার এই যে আপনি যে তথ্যটা দিলেন সেটা মিথ্যা প্রমাণিত। অর্থাৎ আদালত আপনাকে যখন গ্রহণ করবে না সেটা হচ্ছে মিথ্যা প্রমাণিত। আর যখন আদালত আপনাকে গ্রহণ করবে যে হ্যাঁ আপনি যে অভিযোগটা নিয়ে আসেন অভিযোগটা সত্য, তখন সেটা হচ্ছে প্রমাণিত। আর যখন মিথ্যাও প্রমাণ হয় না সত্যও প্রমাণ হয় না তখন সেটা হইল অপ্রমাণিত। আদালত আদালত গ্রহণ করলে এটা আবার ওই যে কোর্ট পিটিশন যেটা আমরা বলি আর কি, সেটা আবার তদন্ত দিবে না? হ্যাঁ তদন্ত দিবে। আহ, তদন্তের পরিপ্রেক্ষিতে পুলিশ যে তখন রিপোর্ট দিবে সেটার উপর তদন্ত ভিত্তি আপনি করে। এখন সাক্ষ্য এনে যদি আপনি তদন্ত নিয়ে আসেন তাহলে তো আপনার যাইতে হবে আবার ফৌজদারিতে। না, তদন্ত নিয়ে আসতেছি না, যখন সিআর এর কথাটা আসছে, হুম ওই যে নুরুল নুরুল ভাই বড় ভাইয়ের যে তথ্যটার সাপেক্ষে বলতেছি আর কি, যেহেতু হ্যাঁ সিআর যেহেতু কোর্টে হুম জিনিসটা নিয়ে গেছে, সিআর কোর্ট পিটিশন যেটা যদি রেকর্ড করে হুম। সেটা তো অবশ্যই তদন্ততে যাবে আবার। তদন্ত তো এটা হচ্ছে ফৌজদারি কার্যক্রম। মানে আপনি পড়তেছেন সাক্ষ্য, আপনি এখন তদন্ততে গেলাম আছে। আমরা তো এখন পড়তেছি বিচার্য বিষয় সম্পর্কে। আদালতে আমরা যে হিয়ারিংটা করতেছি এই হিয়ারিং এর কার্যক্রম গুলো আমরা পড়তেছি। এখন তাহলে আমরা প্রথমটা কি কি পড়লাম? এই নাসরিন আপা বলেন, আপনি চুপচাপ থাকেন, আপনি বলেন আমরা প্রথমটা কি কি পড়ছি? নাসরিন আপা আনমিউট হন, ওই আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলেন। আমরা তো সংজ্ঞা পড়তেছি, সংজ্ঞাগুলো বলে তিন যান। ধারা। হুম 3 ধারার প্রথমে আমরা কি আদালত, বলছি? আদালত। আদালত এরপর হচ্ছে যে বিষয়, বিষয়। তারপর প্রাসঙ্গিক, কেন বিচার্য প্রাসঙ্গিক, বিষয় আছে না? তারপর বিচার্য বিষয়, তারপর প্রাসঙ্গিক। হুম এরপর হচ্ছে যে ডিজিটাল রেকর্ড, হুম ইলেকট্রনিক রেকর্ড, হুম হচ্ছে ওরাল এভিডেন্স, তারপরে এভিডেন্স, হুম তারপরে ডকুমেন্টারি এভিডেন্স, হুম। দালালি। আর দলিলটা বাদ দিলেন যে?
ডকুমেন্ট দলিল ডকুমেন্ট আদালত বিষয়, বিচার্য বিষয়, আদালত প্রাসঙ্গিক বিষয়, প্রাসঙ্গিক দলিল, ডিজিটাল রেকর্ড, ডিজিটাল রেকর্ড সার্টিফিকেট, তারপরে হচ্ছে এই ডিজিটাল রেকর্ড সার্টিফিকেটের পরে কি পড়লাম জানি, এটা দলিল কেন মৌখিক কি সাক্ষ্য পড়লাম, স্যার সাক্ষ্য, ডিজিটাল স্বাক্ষর হ্যাঁ, ডিজিটাল স্বাক্ষর প্রথমে বললাম ডিজিটাল রেকর্ড, ডিজিটাল রেকর্ড স্বাক্ষর, ডিজিটাল স্বাক্ষর, তারপর বললাম ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট, তারপরে পড়লাম সাক্ষ্য, স্বাক্ষর পরে পড়লাম হচ্ছে আমরা প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত। এখন হইল বস্তুগত বা ফরেনসিক সাক্ষ্য। বস্তুগত বা ফরেনসিক সাক্ষ্য বলতে হচ্ছে চুল, রক্ত, বীর্য, হাতের ছাপ, পায়ের ছাপ বা বস্তুগুলোর উপরে অপরাধের সাথে সম্পৃক্ত ভিকটিম বা অপরাধীকে শনাক্ত করা যায়, তাকে বস্তু সাক্ষ্য বা ফরেনসিক সাক্ষ্য বলে। তাহলে এখন আমরা এটা বস্তু সাক্ষ্য বা ফরেনসিক সাক্ষ্য কি? বস্তুগত বা ফরেনসিক সাক্ষ্য হচ্ছে চুল, রক্ত, বীর্য, হাতের ছাপ, পায়ের ছাপ বা বস্তুর উপরে অপরাধের সাথে সম্পর্কিত ভিকটিম বা অপরাধীকে শনাক্ত করা যায়, সেই সকল বস্তুকে ফরেনসিক সাক্ষ্য বা বস্তু সাক্ষ্য বলে। বুঝা গেছে? ওই যে রক্ত মাখা জামা, কাপড়, আলামত, এগুলো আর কি। সঠিক, সেটাই হচ্ছে বস্তু সাক্ষ্য বা ফরেনসিক সাক্ষ্য। তাহলে আমরা আজকে আমাদের সময় প্রায় শেষ, আর এটা হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে সাক্ষ্য আইনের ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে এই 3 ধারাটা হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে আপনার যত সংজ্ঞা আছে সবগুলা সংজ্ঞাই বেশিরভাগ এই ধারার মধ্যেই দেওয়া আছে। আরো কিছু আছে স্বীকৃতি, তারপরে হচ্ছে আপনার এই যে এলিবাই, দুয়ার বাটা যেগুলা আছে, জেরা, জবানবন্দি। তবে আমরা সাক্ষ্য আইন যখন পড়বো, এই সাক্ষ্য আইনের মধ্যে শুধু একটা জিনিস পাবো না, সেটা হচ্ছে কি স্বীকারোক্তি। স্বীকারোক্তির কোনো সংজ্ঞা নাই। আচ্ছা, তাহলে আমরা আবার আরেকবার রিভিশন দেই। রিভিশনটা কি? সাক্ষ্য আইন 1872 সালের 1 নম্বর আইন, এবং এর দ্বারা হচ্ছে 167টা, অধ্যায় হচ্ছে 11টি, এক দ্বারা 1872 সালে সাক্ষ্য আইন হিসেবে অভিহিত হবে, সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। তবে 1952 সালে সেনাবাহিনী এবং 1953 সালে বিমান বাহিনী, 1961 সালে নৌশৃঙ্খল আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 3 দ্বারা হচ্ছে সংজ্ঞা বা ব্যাখ্যা। আদালত, আদালত বলতে হচ্ছে কোনো স্থান, দালান, কোটাকে বোঝায় না। সেখানে হচ্ছে জজ, ম্যাজিস্ট্রেট বা সাক্ষ্য গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিদেরকে আদালত বলে। তবে সালিসি বিচার আদালতে অন্তর্ভুক্ত হবে না। বিষয়, যে বিষয়টা ইন্দ্রগ্রাহ্য, যার কোন অবস্থা বা স্থান সম্পর্কে বা মানসিক অবস্থা সম্পর্কে বোঝা যায়, তাকে বিষয় বলে। যেমন প্রত্যেকটা জিনিসই হচ্ছে একটা বিষয়, বস্তু, মানুষ, মত পোষণ, সুনাম, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি এক একটা বিষয়। বিচার্য বিষয়, যে বিষয়ের উপর কেন্দ্র করে আদালতে বিচার কার্য হয়, তাকে বিচার্য বিষয়